নমস্কার। ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়ার 6th ক্লাসে আমরা ইংরেজদের কিছু অ্যানেক্সেশন পলিসিস নিয়ে আলোচনা করব। দেখো, ইংরেজরা ভারতবর্ষে এসেছিল মেনলি ব্যবসা বাণিজ্য করতে। তাদের প্রাইমারি মোটিভ ছিল ইন্ডিয়াকে একটা মার্কেট হিসাবে ব্যবহার করা এবং সেখানে তাদের পণ্য কেনাবেচা করা এবং বিভিন্ন ইন্ডিয়ান দ্রব্য তাদের দেশে নিয়ে গিয়ে ব্যবসা করা। তো এটা ছিল তাদের বেসিক মোটো। আসার পরে তারা দেখলো ভারতবর্ষকে আরও নানানভাবে তারা ইউজ করতে পারে। যেমন ভারতবর্ষ খুব উর্বর একটা দেশ, তো সেখানে নানান কিছু চাষবাস করা যেতে পারে। তারপর ভারতবর্ষে খুব কম খরচাতে একটা খুব ভালো শ্রমিকের মার্কেট পাওয়া যাবে, অর্থাৎ প্রচুর মানুষ এমন আছে যারা কাজ করার জন্য উদগ্রীব হয়ে বসে আছে, তাদেরকে খুব কম পয়সা দিয়ে ইংরেজরা তাদের কাজ করিয়ে নিতে পারবে। তো সেই সুযোগটা যে কোনো শিল্প তৈরি করার ক্ষেত্রে খুব বড় ব্যাপার। তো ইংরেজরা এই ফেসিলিটিগুলো কিন্তু ইন্ডিয়াতে দেখতে পাচ্ছিল। তার ফলে তারা এবার ভাবতে থাকে ইন্ডিয়াকে শুধুমাত্র ব্যবসার কাজে ব্যবহার না করে আরও বেশ কিছু মুনাফা ইন্ডিয়া থেকে নেওয়া যেতে পারে। সেই লোভ থেকেই কিন্তু তারা আস্তে আস্তে ভারতবর্ষকে দখল করা শুরু করে এবং সেখানে তাদের শাসন চালানো স্টার্ট করে দেয়। তো সেইভাবে ভারতবর্ষকে দখল করার জন্য ইংরেজদের প্রধানত দুটো পন্থা ছিল। প্রথমত, বিভিন্ন রাজ্যকে ডাইরেক্ট যুদ্ধ করে তাদেরকে জয় করে নেওয়া, সেই জায়গাগুলো দখল করে নেওয়া, বা ডাইরেক্ট যুদ্ধে না গিয়ে বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি বা অ্যানেক্সেশন পলিসির মাধ্যমে সেই জায়গাগুলোকে দখল করে নেওয়া। যেসব রাজ্যগুলো দুর্বল ছিল, ছোট ছিল, তাদেরকে তো ইংরেজরা খুব সহজে যুদ্ধ করে জয় করে নিতে পেরেছিল তাদের বিভিন্ন উন্নত অস্ত্রশস্ত্র ইত্যাদির মাধ্যমে। কিন্তু এমনও বেশ কিছু রাজ্য ছিল যেখানে ইংরেজরা যুদ্ধে পেরে উঠছিল না। সেই সব রাজ্যগুলোতে তারাই বিভিন্ন অ্যানেক্সেশন পলিসি প্রয়োগ করেছিল। আমরা এই চ্যাপ্টারে মেনলি 3টে অ্যানেক্সেশন পলিসি সম্পর্কে আলোচনা করব। ওয়ারেন হেস্টিংসের রিং ফেন্স পলিসি, লর্ড ওয়েলেসলির সাবসিডিয়ারি অ্যালায়েন্স এবং লর্ড ডালহৌসির ডকট্রিন অফ ল্যাপস। এর মধ্যে রিং ফেন্স পলিসি আর সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রায় একই রকমের নীতি এবং বেসিক্যালি প্রথমে রিং ফেন্স পলিসিকে আনা হয়েছিল, তারপর সেই পলিসিরই কিছু মডিফিকেশন, কিছু এক্সটেনশন করে সাবসিডিয়ারি অ্যালায়েন্স তৈরি হয়েছে। তো সেই জন্য আমি রিং ফেন্স পলিসি আর সাবসিডিয়ারি অ্যালায়েন্সকে একটা কম্পারেটিভ চার্টে নিয়ে এসেছি, যাতে আমাদের মনে রাখতে এবং ব্যাপারটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমে আমরা রিং ফেন্স পলিসি সম্পর্কে পড়ে নিই। এটাকে ইন্ট্রোডিউস করেছিল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস যখন ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে আসে, তখন ভারতবর্ষের শাসকরা বেশ শক্তিশালী ছিল। সেই শক্তিশালী শাসকদের মধ্যে ছিল মারাঠা, মাইশোর, হায়দ্রাবাদ এবং বাংলার নবাব। তো এদের মধ্যে কাউকে কাউকে তো কোনোভাবে মিসকনসেপশনে ফেলে ষড়যন্ত্র করে যুদ্ধ করে দখল করে নিয়েছিল কিছু জায়গা। তবে বিশেষ করে দাক্ষিণাত্য শক্তি যেগুলো ছিল মারাঠা, মাইশোর, এদের সাথে ডাইরেক্ট যুদ্ধে জেতাটা ইংরেজদের জন্য বেশ কঠিন ব্যাপার ছিল। ফর এক্সাম্পল, মাইশোরে এই রিং ফেন্স পলিসি অ্যাপ্লাই করা হয়েছিল। তার আগে আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি, বেশ কয়েকটা যুদ্ধ হয়েছিল মাইশোরের সাথে ইংরেজদের। সেখানে ইংরেজদের লাভের বদলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। তো সেই কারণে শেষের দিকে ইংরেজরা কি করেছিল, যুদ্ধটাকে খুব বেশি এক্সটেন্ড না করে যখন একটু দুর্বল শাসক পেয়েছিল তখনই কিন্তু এই পলিসি লাগু করে দিয়েছিল। রিং ফেন্স পলিসির মেন আইডিয়া কি? রিং ফেন্স পলিসি বলে যে কোনো স্টেটকে ইংরেজরা এই প্রপোজাল দেবে যে সেই রাজ্যকে বাইরের শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য তারা বেশ কিছু সংখ্যক ইংরেজ সৈন্য তাদের স্টেটে মোতায়েন করতে পারে। এর ফলে সেই রাজ্যের কি কি সুবিধা হতো? সাধারণত দেখা গেছে যে সেই রাজ্যগুলো ছোট আকারের হয় বা ইংরেজদের সাথে যুদ্ধ করে করে সেই রাজ্যের যে সৈন্যদলের যে অবস্থা সেটা খুবই নিম্নমানের হয়ে যায়। ফলে সেই মুহূর্তে যদি তারা উন্নত অস্ত্রশস্ত্র
ভালো টেকনিক জানা এরকম কোনো সৈন্যদল যদি তারা পায়, তাহলে পরে খুব স্বাভাবিকভাবেই বাইরের যে নেটিভ স্টেটগুলো আছে, ভারতীয় যে অন্যান্য স্টেটগুলো আছে, তাদের কাছ থেকে তারা একটা প্রোটেকশন অবশ্যই পাবে। তবে তার বদলে সেই সৈন্যদলের সম্পূর্ণ খরচা কিন্তু সেই স্টেটকেই তুলতে হবে। ইউরোপীয়রা সৈন্যদল দিচ্ছে শুধুমাত্র তাদেরকে লোক সংখ্যা দেওয়ার জন্য, মানে লোক বল দেওয়ার জন্য। তার কোনো খরচা কিন্তু ইউরোপীয়রা করবে না, তাদের নিজের কাছ থেকে করবে না, সম্পূর্ণ খরচা ওই স্টেটকেই দিতে হবে। তো এখান থেকে ইংরেজদের কি কি সুবিধা হতো? প্রথমত সুবিধা হতো, দেখো একটা দেশে ইংরেজরা যখন আসছে তখন প্রথমে তো প্রচুর সৈন্য সামন্ত নিয়ে তারা আসতে পারেনি, প্রথমে লিমিটেড কিছু লোকই নিয়ে এসেছিল। তারপরে যখন এই ধরনের পলিসি অ্যাপ্লাই হওয়া স্টার্ট হলো, তখন তারা ইউরোপ থেকে আরো বেশি পরিমাণে সৈন্য নিয়ে আসতে পারলো, এবং সেই সৈন্যগুলো বিভিন্ন এরকম স্টেটে তারা মোতায়েন করে রাখতে পারলো। সেই সৈন্যদলে কোনো খরচ ইংরেজদেরকে দিতে হতো না। প্লাস ভারতবর্ষের মধ্যে তাদের সৈন্যের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছিল। আর যে রাজ্যে তারা এই সৈন্য মোতায়েন করছে, তারা বলছে এটা যে তাদেরকে তা বাইরের শত্রুর থেকে ওই রাজ্যকে ইউরোপীয়রা রক্ষা করছে বা ইংরেজরা রক্ষা করছে। বাট অ্যাকচুয়ালি কি হচ্ছিল, যে রাজ্যে ইংরেজদের সৈন্য থাকছে সেই রাজ্যের বাইরে থেকে যদি কেউ এসে আক্রমণ করে, সে কোনোভাবেই হয়তো জিততে পারবে না, কারণ সেখানে ইউরোপীয়দের বা ইংরেজদের সৈন্য রয়েছে। আর তার সাথে সাথে সেই রাজ্য কোনোদিন ইংরেজদের আওতার বাইরেও যাবে না, মানে সেই রাজ্যকে অন্য কেউ দখল করছে না, মানে সে পরোক্ষভাবে ইংরেজদের দখলেই রয়েছে, তাই না? ফলে রিং ফেন্স পলিসির মাধ্যমে আইনতভাবে তো কোনো স্টেটকে ইংরেজরা অ্যানেক্স করে নেয়নি, দখল করে নেয়নি, কিন্তু পরোক্ষভাবে ওই স্টেটগুলো কিন্তু ইংরেজদের দখলেই চলে আসতো। ওরা ইংরেজদের সৈন্য ছাড়া কিন্তু আর কোনো কাজ করার অবস্থাতে থাকতোই না। বোঝাতে পারলাম আশা করি। তো কোন কোন রাজ্যে রিং ফেন্স পলিসি অ্যাপ্লাই করা হয়েছিল? আওয়াধ, মাইশোর ইত্যাদি। এরপরে রিং ফেন্স পলিসির আরেকটু বেটার ভার্সন হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স। সাবসিডিয়ারি অ্যালায়েন্স ইন্ট্রোডিউস করেছিল লর্ড ওয়েলেসলি, কিন্তু উনি ব্যাপক হারে ইন্ট্রোডিউস করেছিলেন, প্রথম কিন্তু উনি নিয়ে আসেননি। হ্যাঁ, এ কথা ঠিক যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স নামে এই প্রথাটা উনি প্রথম নিয়ে আসেন, কিন্তু এই ধরনের স্কিম ভারতবর্ষে আগেও চালু ছিল। কে চালু করেছিল? একজন ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লেক্স, যার কথা আমরা আগের লেসনগুলোতে আলোচনা করেছি। তিনি প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মতন একটা কনসেপ্ট ভারতবর্ষে নিয়ে এসেছিল। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি বলে? সাবসিডিয়ারি অ্যালায়েন্সে বলা হয় যে যে রাজ্যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রয়োগ করা হবে সেই রাজ্যে একদল ইংরেজ সৈন্য সবসময় মোতায়েন থাকবে, এবং সেই সৈন্যর খরচ বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সেই রাজ্যকে প্রত্যেক মাসে ইংরেজদেরকে দিতে হবে। আর এর সাথে, এটা তো রিং ফেন্স পলিসিতেও ছিল, কিন্তু এর সাথে অ্যাড অন হয় যে যে রাজ্যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রয়োগ করা হবে সেই রাজ্যের কোর্টে, অর্থাৎ শাসকের কোর্টে একজন ইংরেজ রিপ্রেজেন্টেটিভ সবসময় থাকবে। সেই রিপ্রেজেন্টেটিভের কাজ হবে বিভিন্ন রকম যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ঘটছে রাজ্যে, অর্থাৎ বাইরের দেশের কোনো লোক যদি সেই রাজ্যকে হামলা করে, আক্রমণ করে, বা বাইরের কোনো রাজ্য যদি আক্রমণ করে, বা সেই রাজ্যের শাসক যদি অন্য কোনো ইউরোপীয় শক্তি বা অন্য কোনো রাজ্যের সাথে কোনো রকম কোনো চুক্তিতে আসতে চায়, তার আগে কিন্তু সেই চুক্তিতে আসার আগে ওই ইংরেজ রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে হবে। তো রিং ফেন্স পলিসির মাধ্যমে কি হচ্ছিল, শুধুমাত্র সৈন্যদল দিয়ে সেই রাজ্যকে কিন্তু ইংরেজরা নিজেদের বশে আনছিল। সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কি হচ্ছে, শুধুমাত্র সৈন্যদল দিয়ে নয়, সেখানকার কূটনৈতিক এবং রাজনৈতিক জিনিস পরিচালনা করার দায়িত্ব কিন্তু ইংরেজরা নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। তো এটাই বেসিক ডিফারেন্স ছিল রিং ফেন্স পলিসি আর সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম গ্রহণ করেছিল হায়দ্রাবাদ।
অর্থাৎ সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে প্রথম হায়দ্রাবাদকে ইংরেজরা দখল করে নিতে পেরেছিল, যেটা 1798 সালে প্রথম ঘটেছিল। এছাড়াও আওয়াধের উপর প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রয়োগ করা হয়েছিল। দুটো খুব কনফিউজিং। আওয়াধের উপর কিন্তু সবার প্রথম প্রয়োগ করা হয়েছিল, কিন্তু আওয়াধকে কিন্তু কখনোই সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা রিং ফেন্স পলিসির মাধ্যমে কিন্তু ক্যাপচার করে নিতে পারেনি। আওয়াধকে কীভাবে ক্যাপচার করেছিল সেটা আমরা পরে পড়ব। তো যদি কোশ্চেন আসে যে ফার্স্ট স্টেট যাকে কিনা অ্যানেক্স করতে পেরেছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে, তখন কিন্তু অ্যান্সার দিতে হবে অবশ্যই হায়দ্রাবাদ। ওকে, এছাড়াও মাইশোর, পুনে, বেরার ইত্যাদি রাজ্যগুলোকে লিটারালি দখল করে নিয়েছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে। এখন সাবসিডিয়ারি অ্যালায়েন্স কোনো রাজ্যে প্রয়োগ করার জন্য ইউরোপীয়রা, ইংরেজরা, তারা বেশ কিছু স্টেজেস ফলো করত। ধাপে ধাপে একটা রাজ্যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রয়োগ করা হতো। কীরকম? প্রথম স্টেজে কোম্পানি সেই রাজ্যকে অফার করত যে কোনো যুদ্ধ আসছে, কোনো বাইরের শক্তি হামলা করেছে, তো তার থেকে বা তাকে সেই যুদ্ধে জেতানোর জন্য ইংরেজরা তাকে সৈন্য দিয়ে হেল্প করবে। তো ফার্স্ট স্টেজ ছিল একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করার জন্য সেই স্টেটের সাথে, সেই স্টেট যাতে ইংরেজদেরকে যাতে ভরসা করতে পারে। সেকেন্ড স্টেজে আর একটু বেশি ফ্রেন্ডলি রিলেশন করার দিকে চেষ্টা করা হতো। সেই রাজ্য তারপর থেকে যে যুদ্ধেই যেত না কেন, সেখানে অবশ্যই ইংরেজরা তাদেরকে সাহায্য করত, এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু তখন ভারতবর্ষে অস্ত্রশস্ত্রের মান অতটাও উন্নত ছিল না, আর ইংরেজদের কাছে কামান ছিল, নতুন নতুন বন্দুক ছিল ইত্যাদির জন্য যে কোনো ভারতীয় রাজ্য কিন্তু যখন ইংরেজরা তাদেরকে সাহায্য করতে চাইতো সেই সাহায্য নিয়ে নিত। পরে তাদের মধ্যে ডিপেন্ডেন্সটা কিন্তু আরও বেড়ে যেত। থার্ড স্টেজ থেকে ইংরেজরা অ্যাকচুয়ালি এই পলিসিটা অ্যাপ্লাই করা স্টার্ট করতো। থার্ড স্টেজে তারা কি বলতো যে ঠিক আছে, তোমাদের রাজ্যে সৈন্যদলের প্রয়োজন পড়ছে, বাইরের থেকে এত বেশি অ্যাটাক হচ্ছে যেখানে কিনা ইংরেজদের সৈন্যদের লাগছে, তো তাহলে একটা কাজ করো, তোমাদের রাজ্যে বেশ কিছু সৈন্যদেরকে সবসময়ের জন্য মোতায়েন করে রাখো। তো যখনই তোমার স্টেটে কোনো সমস্যা আসবে তার জন্য এই সৈন্যদল তোমাদেরকে হেল্প করবে। বদলে সেই সৈন্যদলের প্রোটেকশন ফি হিসাবে, সেই সৈন্যদলের বিভিন্ন রকম খরচ সামলানোর জন্য তুমি ইংরেজদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে দাও। সেটা মান্থলি হতে পারে বা যেভাবেই হোক, ধাপে ধাপে সেই নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ইংরেজদেরকে দিতে থাকো। সেই সময় এমনই অবস্থা হতো সেই রাজ্যগুলির, এতটাই ইংরেজ সৈন্যদের প্রতি তারা ডিপেন্ডেন্ট হয়ে যেত যে এই অ্যালায়েন্সে না গিয়ে তারা কোনো রাস্তা পেত না, এবং জেনারেলি এই প্রোটেকশন ফি যেটাকে রাখা হতো সেটা খুব হাই অ্যামাউন্টের হতো। তো ফোর্থ স্টেজে সেই স্টেটকে দেখা যেত সে অনেক ক্ষেত্রেই ওই হিউজ অ্যামাউন্টের টাকা সে ইংরেজদেরকে দিতে পারছে না। তখন খুব স্বাভাবিকভাবে ইংরেজরা বলতো যে যেহেতু তোমরা প্রোটেকশন ফি দিতে পারছো না, অথচ তোমাদের সৈন্যদল লাগছে, তো সেক্ষেত্রে একটা কাজ করো, তোমার রাজ্যের এই জায়গাগুলো যেগুলো ডেফিনেটলি খুব উর্বর হতো, খুব লাভজনক কিছু জায়গা হতো, সেই জায়গাগুলো তোমরা আমাদেরকে দিয়ে দাও, আমরা সেই জায়গাগুলো ইউজ করব, সেখান থেকে খাজনা তুলব, আমরা আমাদের খরচ নিয়ে নেব। তো এইরকমভাবে আস্তে আস্তে সেই রাজ্যটাকে ট্র্যাপে ফেলে সেই রাজ্যটাকে পুরোপুরি দখল করে নিত ইংরেজরা। এটাই ছিল বেসিক্যালি সাবসিডি অ্যালায়েন্সের স্টেজেসগুলো। এরকমভাবে ধাপে ধাপে একটা রাজ্যকে পুরো একদম ট্র্যাপে ফেলে কিন্তু ইংরেজরা দখল করে নিত। এরপরে আমরা আসবো আমাদের থার্ড পলিসি, ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপসকে যদি আমি আক্ষরিক বাংলা ভাষায় বোঝাতে চাই তাহলে হচ্ছে শাসকহীনতা যদি থাকে কোনো রাজ্যে, সেক্ষেত্রে সেই রাজ্যের কি স্টেপ হবে সেই রাজ্যের জন্য, সেটা নির্দেশ করে ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস কিন্তু খুব নতুন কিছু কনসেপ্ট ছিল না, যদিও কিছু পার্থক্য ছিল। যেমন আমি বলছি, ইংরেজরা যখন এই পলিসিটা ইমপ্লিমেন্ট করেছিল তারা তখন বলেছিল যে এই পলিসি আসছে ভারতীয়দের পুরনো নীতির থেকে, বলা যেতে পারে ভারতীয় হিন্দু রাজাদের পুরনো নীতির থেকে। ওনারা নীতিতে কি বলছেন
যে কোনো রাজ্যের শাসক বা রাজা তার যদি নিজস্ব কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে পরে সেই রাজ্যে দখল সেই রাজ্যে শাসন চালাবে বা সেই রাজ্যকে দখল করে নেবে হচ্ছে ইংরেজরা। অর্থাৎ কোনো রাজার যদি নিজস্ব পুত্র সন্তান না থাকে, তাহলে পরে সেই যদি কোনো সন্তান দত্তক নিয়ে নেয়, পুত্র সন্তান যদি দত্তক নেয়, সেই পুত্র সন্তানের কিন্তু সেই রাজ্যের শাসনের প্রতি বা সেই রাজ্যের তার এমনি সম্পত্তির প্রতি তার অধিকার থাকতেই পারে। তার পিতা যা সম্পত্তি যা রেখে যাচ্ছে, প্রাসাদ, অলংকার, গয়নাগাটি, এইসবের উপর তার অধিকার থাকতে পারে, কিন্তু সেই রাজ্যকে শাসন করার কোনো অধিকার সেই দত্তক পুত্রের কিন্তু থাকবে না। এটাই বেসিক্যালি ডক্ট্রিন অফ ল্যাপস বলে। তো এটা ইংরেজরা বলেছিল যে এটা নাকি পুরনো হিন্দু নীতির থেকে এই নীতিটা তারা পেয়েছে, তারা সেটাকে লাগু করতে চায়। বাট অ্যাকচুয়ালি কখনোই কিন্তু দেখা যায়নি যে ভারতবর্ষে কোনো দত্তক পুত্র সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাজা রঞ্জিত সিং, তিনি এরকম বেশ কিছু স্টেট ছিল যেখানে শাসক ছিল না, মানে সেখানে এমন হয়নি যে দত্তক সন্তান শাসক হয়েছে কিন্তু তারপর তার কাছ থেকে রাজ্য নিয়ে নেওয়া হয়েছে, এমন কিন্তু কোথাও হয়নি। রাজা রঞ্জিত সিং এমন বেশ কিছু রাজ্যকে দখল করেছিলেন যেখানে জাস্ট শাসকহীন ছিল, সেখানে কোনো শাসক ছিল না, অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক কাজ করছিল না, সে কারণে সেই রাজ্যগুলোকে তিনি দখল করে নিয়েছিলেন। বা ডক্ট্রিন অফ ল্যাপস অফিসিয়ালি আসার আগে ইংরেজরাও কিন্তু বেশ কিছু রাজ্য এরকমভাবে দখল করে নিয়েছে যেখানে কোনো শাসকই নেই। এমন নয় যে দত্তক পুত্র আছে তারপরেও তাকে বঞ্চিত করে সেই রাজ্য নিয়ে নেওয়া হয়েছে, তেমনটা কিন্তু এর আগে কখনো হয়নি। ডক্ট্রিন অফ ল্যাপস আসার পর থেকে এই নিয়মটাই চালু হয়ে গেল, এবং তারা বলল, তারা সরাসরি এটা বলেনি যে দত্তক পুত্রকে সরিয়ে দেওয়া হবে এবং সেটা ইংরেজরা দখল করবে। তারা এটা বলেছিল যে সেই দত্তক পুত্রর আদৌ ওই রাজ্য চালানোর ক্যাপাবিলিটি আছে কিনা সেটা ইংরেজরা খতিয়ে দেখবে। খুব স্বাভাবিকভাবে তারা কোনো রাজ্যকেই চালাতে দিত না ওরকম দত্তক পুত্রের অধীনে, তারা রাজ্যগুলোকে নিজেরাই দখল করে নিত। তো এটা ইন্ট্রোডিউস কে করেছিল? লর্ড ডালহৌসি। কিন্তু একইভাবে উনি অরিজিনেটর ছিলেন না, এমন নয় যে লর্ড ডালহৌসি নিজের থেকেই পলিসি এনেছিলেন। এর ধরনের পলিসি আগেও চলে এসেছে, সেটারই আরেকবার ব্যাপক হারে প্রয়োগ হয়েছিল লর্ড ডালহৌসির মাধ্যমে। এবং কোন কোন রাজ্যে এই নীতি ইমপ্লিমেন্ট করা হয়েছিল? সবার প্রথম সাতারাতে এই নীতিটা প্রয়োগ করা হয়েছিল 1848 সালে। এরপর একে একে ঝাঁসি, নাগপুর, সম্বলপুর ইত্যাদি রাজ্যে ডক্ট্রিন অফ ল্যাপস অ্যাপ্লাই করা হয়। আমরা ঝাঁসির গল্প তো পড়েইছি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই ব্যাপারটা নিয়ে খুব ফেমাস। ওনাদেরও দত্তক সন্তান ছিল, কিন্তু ইংরেজরা পরে তাদেরকে প্রেশারাইজ করেছিল যে দত্তক সন্তান দিয়ে হবে না, বা রানীর শাসনও তারা মানবেন না, তারা রাজ্যকে ক্যাপচার করার চেষ্টা করছিল। তো এই ছিল আমাদের মেন তিনটে পলিসি। এরপরে আমরা আওয়াধের কিভাবে দখল হয়েছিল, অ্যানেক্সেশন অফ আওয়াধ কিভাবে ঘটেছিল ইংরেজদের দ্বারা, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, একদম প্রথমে যখন আমরা রিং ফেন্স পলিসি নিয়ে আলোচনা করলাম তখনই কিন্তু আওয়াধের কথা বলেছি। অর্থাৎ আওয়াধকে ক্যাপচার করার চেষ্টা কিন্তু একদম শুরুর থেকে হয়ে চলেছে। আওয়াধ ওল্ডেস্ট অফ দ্য সার্ভাইভিং স্টেটস ছিল। আওয়াধে প্রথমে রিং ফেন্স পলিসি অ্যাপ্লাই করা হয়েছিল, তারপর সেখানে সাবসিডিয়ারি অ্যালায়েন্সও প্রয়োগ করা হয়। তবুও আওয়াধকে পুরোপুরি ক্যাপচার করে নিতে পারেনি তখনও ইংরেজরা। তবে এই পরপর শোষণ চলার ফলে আওয়াধের যারা মানুষ ছিল, সাধারণ যারা প্রজা ছিল, তাদের দুর্দশার সীমা ছিল না। রাজার উপর ওই সৈন্যদলের প্রেশার এসে পড়ছিল, সৈন্যদলের জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ইংরেজদেরকে দিয়ে দিতে হচ্ছিল। ফলে আওয়াধের নবাবরা সবসময় চেষ্টা করছিল যে সাধারণ মানুষদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে কি করে আরও বেশি পরিমাণে কর নিয়ে ইংরেজদেরকে দিতে পারে। তার ফলে কি হচ্ছিল, সাধারণ প্রজাদের মধ্যে করের বোঝা বাড়ছিল, আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ছিল ওই রাজ্যের। এবং পরবর্তীকালে দেখা গেছে যে আওয়াধের যে পরের দিকে যেসব শাসকরা ছিল তারা আদৌ খুব একটা যোগ্য শাসক ছিল না। ফলে ওই রকম দুর্বল অর্থনীতির মুহূর্তে তারা এমন কোনো কাজ করে উঠতে পারেনি যাতে আওয়াধ
অ্যাকচুয়ালি ব্যাপারটাকে সার্ভাইভ করে যায়। তো শেষের দিকে খুব ভীষণ রকম খারাপ অবস্থার মধ্যে দিয়ে আওয়াজ যাচ্ছিল, ভীষণ রকমের মিসগভর্নেন্স হচ্ছিল ওখানে। তখন ইংরেজরা একটা স্টেপ নেওয়ার কথা ভাবে। তবুও আওয়াধ এমন একটা পলিটিক্যাল পজিশনে ছিল তখন যে যে কোনো গভর্নর তারা কেউই কিন্তু ডাইরেক্টলি আওয়াধকে দখল করতে চাইছিলেন না। ইভেন শেষ অবধি লর্ড ডালহৌসির সময়ও ডালহৌসি একজন একটা কমিটি পাঠিয়েছিল আওয়াধে, যে সেটা পরিদর্শন করে আসবে যে আওয়াধের অ্যাকচুয়ালি ইকোনমিক কন্ডিশন কি আছে ইত্যাদি। সেই কমিটি পরিদর্শন করে এসেছিল এবং এসে তার রিপোর্ট দিয়েছিল যে ওখানে অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা খুবই খারাপ, ওখানে ইকোনমি ঠিকঠাক নেই, কোনো কিছুই ঠিকঠাক নেই, প্রজারা খুব খারাপ অবস্থায় আছে। তো চাইলে পরে ইউরোপীয়রা ওটাকে দখল করে নিতেই পারে। এই রিপোর্ট আসার পরেও কিন্তু লর্ড ডালহৌসি উনি আওয়াধ কিন্তু দখল করতে চাননি। কিন্তু ইউরোপীয় ইংরেজদের যে অন্য যে বোর্ড ছিল, সেই বোর্ড তারা রীতিমতন অফিসিয়ালি আওয়াধকে লেটার পাঠায়, নোটিশ পাঠায় যে এখানে মিসগভর্নেন্স চলছে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে, তো আমরা আওয়াধকে দখল করে নেব বলে তারা এইভাবে আওয়াধকে অ্যানেক্স করে। আওয়াধের অ্যানেক্সেশন হয়েছিল কিন্তু ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বা মিসগভর্নেন্সের জন্য, কোনো পলিসি দিয়ে কিন্তু আওয়াধকে কোনোভাবেই অ্যানেক্স করা যায়নি। এবং এরপর 1856 সালে নবাবের যে পদ সেটাকে নষ্ট করে দেওয়া হয় এবং আওয়াধকে অ্যানেক্স করে নেওয়া হয়। তবে আলটিমেটলি কিন্তু এই আওয়াধের অ্যানেক্সেশনটা ইংরেজদের জন্য খুব একটা ভালো হয়নি। আমরা পরে যখন মহাবিদ্রোহ পড়ব তখন দেখব যে জাস্ট এই ঘটনাটার জন্যই মহাবিদ্রোহ একটা বিশাল আকার ধারণ করেছিল। তো এটাই ছিল মোটামুটি ইংরেজ এবং ইউরোপীয়দের বিভিন্ন অ্যানেক্সেশন পলিসির কথা। আশা করব তোমরা পলিসিগুলো বুঝতে পেরেছো, একটা থেকে আরেকটার মধ্যে ডিফারেন্স করতে পারবে এখন। লেসনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো, আর কোন রকম কোনো কনফিউশন হলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস লেসন।